আপনারা কি জানেন প্রায় ৮,০০০ বছর আগে সারা পৃথিবীর এই যে সভ্যতার ভিত্তিপ্রস্তর রচনা করেছিল একটি খাবার? হ্যাঁ, খাবার। সেই খাবারটির নাম হচ্ছে ভাত। ধান, চাল বা ভাত যাই বলি না কেন, ভাত আলাপের আজকের আলোচনা হচ্ছে ভাত। প্রায় ৩.৫ বিলিয়ন মানুষের মূল খাবার হচ্ছে ভাত। আরো সাবফুড হিসেবে বিলিয়ন বিলিয়ন মানুষ, ৮ বিলিয়নের প্রায় অধিকাংশ মানুষ বা অধিকাংশ অঞ্চল এই ভাত বা ধান বা চালের খাদ্যের কোনো না কোনো ভাবে সম্পৃক্ত রয়েছে। মজার বিষয় হলো এই ধান বা চাল যেটি চীনের ইয়াংৎসি নদীর তীরে প্রায় ৮,০০০ বছর আগে চালু হয়েছিল, সেটি শুধুমাত্র আমাদের খাবারের সাথেই, দৈনন্দিন খাবারের সাথে সম্পৃক্ত নয়, আমাদের সভ্যতার যেরকম ভিত্তি করে দিয়েছিল, আমাদের ইতিহাসের, আমাদের রাজনীতির, আমাদের দর্শন চিন্তার, আমাদের অর্থনীতির, আমাদের বিজ্ঞান গবেষণার কেন্দ্রবিন্দু কিন্তু হলো এই ভাত বা চাল বা ধান। ভাত বা ধান বা চাল নিয়ে এই যে ভাতালাপে আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। সাথে থাকুন, আর নতুন নতুন মজার কিছু তথ্য হয়তো বা আপনারা জানতে পারবেন। ভাতের ইতিহাসে অত্যন্ত একটি কালো অধ্যায় রয়েছে। ১৯৪৩ সালে এই উপমহাদেশে যে মন্বন্তর বা ১৯৪৩ সালে যে দুর্ভিক্ষ হয়েছিল, প্রায় ১৩০,০০০ লোক মারা গিয়েছিল খাবার, বিশেষ করে চাল, ভাত বা ধান যাই বলি না কেন, এই খাবারের অভাবে। অথচ তখন আমরা জানি যে আসলে এই উপমহাদেশে কোনো ভাত, ধান বা চালের অভাব ছিল না। গোলাভরা ধান ছিল কৃষকের, সবার কাছে ধান, চাল, ভাত ছিল, কিন্তু সেটি ডিস্ট্রিবিউটেড অবস্থা ছিল না। ব্রিটিশরা এমন একটা নোংরা ফুড পলিটিক্স খেলেছিল সেই সময়ে যেন ভাতের কৃত্রিম সংকট তৈরি হয়। ভাত বা ধানের এই কৃত্রিম সংকটে লক্ষ লক্ষ লোক মরে ভূত হয়ে গেলাম। ভাত বা চাল বা রাজনীতির সেই ফুড পলিটিক্স কি এখনো শেষ হয়েছে? অবশ্যই না। এখন ভারত ও চীন পুরো পৃথিবীকে এইটিকে কেন্দ্র করে জিম্মি করে রাখে, ব্ল্যাকমেইল করে। তাদের হাতের অর্থনৈতিক মূল চালিকা শক্তি হচ্ছে এই ভাত, ভাতের এই রপ্তানি। ভাতে বা ধান বা চালের এই যে অর্থনৈতিক শক্তি, সেটি ভারত এবং চীনকে পৃথিবীতে এখন সুপার পাওয়ার করে গড়ে তুলেছে এবং তারা পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। সুতরাং ভাত বা চালের বা ধানের চালবাজি এখনো শেষ হয়নি, চলছে। আপনারা অনেকে শুনে থাকবেন যে গোল্ডেন রাইস যেটাতে ভিটামিন এ যুক্ত করা হয়েছে, ফলে মানুষের পুষ্টির অনেক ঘাটতি এটি দূর করতে পারে। এবং রাইস বা ভাতের এত এত গবেষণা, এত এত নতুন নতুন তথ্য আসছে, তাতে করে মনে হচ্ছে যে ভাত বা ধান আমাদের অনেক কিছু সংকট দূর করবে সামনে হয়তো ভবিষ্যতে। কিন্তু বড় একটা সংকট রয়ে গেছে ভাত বা ধান চাষ নিয়ে। ধানের জমি থেকে প্রতি বছর বলা হয় ৫০ থেকে ৬০ মিলিয়ন মেট্রিক টন মিথেন গ্যাস নির্গত হয়। অত্যন্ত ভয়ঙ্কর, আমাদের জলবায়ুর সে বিশাল ক্ষতি করছে। একদিকে পেট পূর্তি করছি, বিলাসী দ্রব্য হিসেবে নিয়ে থাকি। যেমন আফ্রিকার অনেক দেশে আছে কি ভাত একটা বিলাসী খাবার। আমরা যেরকম আমাদের দৈনন্দিন খাবার মনে করি ভাতকে, আফ্রিকা বা বিভিন্ন মহাদেশে এমন এমন সময় কিছু অঞ্চল রয়েছে যেখানে ভাত তার সপ্তাহে বা মাসে বা একটা সময় এমন ভাবে খায় যেন একটা উৎসবে যাচ্ছে বা একটা ভালো রেস্টুরেন্টে দামি খাবার খেতে যাচ্ছে। এইভাবে তারা ভাত খেয়ে থাকে। তো ভাত সবার জন্য সমানভাবে আসে না। এই ভাত যেমন আমাদের পেট পূর্তি করছে, এই ভাত যেমন অনেকের বিলাসিতা ঠিক করছে, এই ভাত আবার পরিবেশ বা জলবায়ুর চাষের জন্য মিলিয়ন মিলিয়ন টন নির্গত করছে মিথেন গ্যাস। এই ভয়ঙ্কর তথ্যের সাথে একটা মজার তথ্য আপনাদের সাথে যুক্ত করে দেই। ভাত বা ধান চাষের জন্য এখন বিজ্ঞানীরা চেষ্টা করছেন শূন্য মধ্যাকর্ষণীয় ধান বা ভাতের বা চালের চাষ কিভাবে করা যায়। এবং বিজ্ঞানীরা অলরেডি অনেক জায়গায়, বিশেষ করে জাপানে, এক ধরনের ধান চাষ শুরু হয়ে গেছে যেটি শূন্য মধ্যাকর্ষণীয় উৎপাদন করা সম্ভব বলে তারা মনে করছেন বা ঘোষণা দিয়েছেন। এই গবেষণা আমাদের কোথায় নিয়ে যায় দেখা যায়। ভাতের কথায় এই কথা না বললেই নয়। ভাত আমরা সাধারণত সাদা চাল বা ভাত আমরা চিনে থাকি, বা ধান থেকে যেটা হয় সেটা সাদা চাল, কিন্তু অনেক ধরনের কালারফুল চাল বা ভাতও তো হয়, তাই না? আপনারা জানেন, যেমন বাদামি চাল হতে পারে, লাল চাল হতে পারে, আমরা বলে থাকি, আমরা কালো চালও দেখি, ইভেন বেগুনি চালও হয়। এই চাল বা ভাত শুধুমাত্র এই যে খাবার দাবারের একটা অংশ নয়, এটি সংস্কৃতি বা উৎসব ইতিহাসেরও একটা অংশ হয়ে রয়েছে। যেমন একটা মজার বিষয় আসে, চীনে একসময় এটিকে ফরবিডেন রাইস বলা হতো, মানে সম্রাটরা ছাড়া এই কালো চাল আর কেউ খেতে পারতো না, সাধারণ জনগণ কালো চাল চোখেও দেখতো না। এই চীনে এমনকি ভাত ছাড়া উৎসব বা কোনো বড় ওকেশন চিন্তাই করতে পারে না। এমনকি জাপানেও আছে মোচি ভাত বা মোচি কেক, ভাতের তৈরি এক ধরনের কেক তৈরি করে, তারা উৎসব করে, সেটা হচ্ছে মোচি ভাত বা মোচি কেক, এভাবে নামকরণ করা হয়ে থাকে। অতীতের যাত্রা থেকে, সভ্যতার যাত্রা থেকে, যেমন আমরা বলছিলাম যে ভাত বা ধান বা চাল এমনকি গণতন্ত্রের ভিত্তি রচনা করে দেয়, সমাজতন্ত্র বা বিভিন্ন সভ্যতার যে ভিত্তিগুলো সেগুলো ভাত বা ধান বা চাল কেন্দ্রিক।
তো তারপর আমরা দেখি ভাতের সংকট হচ্ছে, দুর্ভিক্ষ হচ্ছে, বিভিন্ন সমস্যা আমরা জর্জরিত হচ্ছি। ভাতের মাধ্যমে আমরা পরিবেশ বা জলবায়ু দূষিত হয়ে যাচ্ছে। তাহলে ভাতের ভবিষ্যৎ কি? ভবিষ্যতে কি ভাত থাকবে এভাবেই? যেমন ধরেন এখন বিয়ন্ড রাইসের কথা শোনা যাচ্ছে, ফক্সটেইল বা বিভিন্ন রকমের নতুন নতুন ধান চাল চলে আসছে, পুষ্টিকর অনেক কিছু, এবং মহাকাশেও ধান বা ভাত বা চাল চাষ করার প্রক্রিয়া চলছে। একসময় মানুষ হয়তো বা পৃথিবী ছেড়ে অন্য গ্রহে বা মঙ্গল গ্রহে বা বিভিন্ন গ্রহে ছড়িয়ে যাবে, সেখানে তাহলে ভাতের ভবিষ্যৎটা কি হবে? ভাত কি এভাবে থাকবে, নাকি ভাতের কোনো বিকল্প চলে আসবে? কি মনে হয় আপনাদের? এই কিনোয়া ফক্সটেইলের রাজত্বে নাকি একসময় ভাত আবার বিলাসী খাদ্য হয়ে উঠবে, চীনের সেই সম্রাটদের মতো আবারও রাইস গুলো কি ফরবিডেন রাইস বা বিলাসী খাদ্যদ্রব্য হয়ে উঠবে? সাধারণ জনগণ তখন তাহলে খাবে কি? আস্তে আস্তে মানুষ বিলিয়ন বিলিয়ন মানুষ বাড়ছে, এখন আমরা 8 বিলিয়ন, তারপর আরো 10 বিলিয়ন 20 বিলিয়ন মানুষ হয়ে যাব, তখন কি হবে? ভাবুন তো, এক মুঠো ভাত আমাদের কে শেখায়? এই এক মুঠো ভাত শুধুমাত্র ভাতের গল্প বলে না, ইতিহাস, রাজনীতি, দর্শন, অর্থনীতি কি নেই এই ছোট দানার মধ্যে? এই ছোট দানার মধ্যে, এই ছোট দানাগুলোর মধ্যে সবকিছু ব্লেন্ডিং অবস্থায় আছে। সুতরাং পরের বার ভাত খেতে বসে শুধুমাত্র এই ভাতকে নর্মাল সাধারণ পেট পূর্তির খাবার হিসেবে ভাববেন না, ভাববেন কত বড়, কত গভীর কথা রয়েছে এই দানাগুলোর মধ্যে, এই ভাতের মধ্যে। ভাতালাপ আমাদের ভবিষ্যতের দিক নির্দেশনা দেয়। ভাতালাপ আমাদের অতীতের শেকড় চেনাবে। ভাতালাপ আমাদের বর্তমান চেনাবে। ভাতালাপ আমাদের সামগ্রিক মানব জগতের ইতিহাস, দর্শন, অর্থনীতি, বিজ্ঞান, রাজনীতি সবই জানাবে। ভাতালাপের সাথে থাকুন, ভাতালাপ শেয়ার করুন, ভাতালাপ শুনতে থাকুন।